আজকের ছোট গল্প ছুটি। কলমে পিয়ালি দত্ত। সারা বাড়ি গন্ধে ম করছে একেবারে। নিভাননী ঘর থেকে টের পাচ্ছিলেন। আদুরিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, চপ ভাজা শুরু হয়ে গেছে নাকি? আগে আগে ডিমের ডেভিল কতবার নিজের হাতে তৈরি করেছেন। বাড়ির সবাই খুব ভালোবাসত। অনেক হাঙ্গাম ছিল তার। মাংসের কিমার পুর করে আধখানা ডিমের ওপর চেপে চুপে বসিয়ে তাকে আবার বিস্কুট গুঁড়োর চাদরে মুড়ে কড়কড়ে করে ভাজা। তবু নিভাননী আদর করে বানাতেন সবার জন্যে। এখন আর হাতের আঙুলগুলো নিজের বশে নেই। বাতের ব্যথায় কেমন বেঁকে গেছে। সামান্য চায়ের কাপটুকুও ধরতে পারেন না। আদুরি মুখের কাছে ধরে খাইয়ে দেয়। আদুরির নাকেও গন্ধ এসেছে। সে হাসি মুখে বললে, দিদা, গরম গরম একটা চেখে দেখো দেখি তোমার মতো করে বানাতে পেরেছে কি না। নিভাননী সামান্য লজ্জা পেয়ে গেলেন। কি যে বলিস, বাড়ির কেউ কিছু খায়নি এখনো, ভালোই ভালোই সব কাজ মিটুক আগে। আদুরি আপন মনে কী সব বলতে বলতে চলে গেল। বৌদিদের কাউকে ধরে একটা চপ নিয়ে আসবেই। দিদা খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দিয়েছে। আজ নিজে মুখে বলেছে যখন, বাইরের লোকজন আসার আগেই গরম গরম একটা খাইয়ে দেবে। বড় নাতির আশীর্বাদ আজ। বিয়ের এখনো অনেক দেরি আছে। নিভাননী কিছুদিন যাবৎ বুঝতে পারছিলেন প্রদীপের তেল কমে আসছে। বাড়ির ডাক্তারবাবু বুকে যন্ত্র বসিয়ে যতই মাথা নেড়ে বলেন না কেন, ভালো আছেন তো আপনি? নিভাননী কিন্তু টের পেতেন আশ্বাসটুকু মোটেই চিরস্থায়ী নয়। চলার শক্তি গেছে অনেক দিন। হুইল চেয়ার ভরসা। আর রয়েছে আদুরি। দিদা বলে ডাকে নিভাননীকে। একেবারে বাচ্চা মেয়ের মতো আগলে রাখে। নাইয়ে ধুইয়ে খাইয়ে দেয়। শরীর আর একেবারে নিজের বশে নেই তার। কেবলই মনে হচ্ছে ঘনিয়ে আসছে শেষের দিন। ভয়ানক জেদ ধরে বসলেন নিভাননী। যে নাতিকে হাতে ধরে মানুষ করেছেন তার বিয়ের আশীর্বাদ সেরে যাবেন। পাত্রী ঠিক হয়ে আছে অনেক দিন। নাতিরই সহপাঠী। দুজনের চাকরি দুটো আলাদা শহরে। যতদিন না অবধি এক শহরে থাকার বন্দোবস্ত হচ্ছে ততদিন বিয়ের কোনো প্রশ্ন নেই। চোখ বোঝার আগে প্রাণ ভরে একবার দুজনকে একসাথে দেখে নেবেন। তাঁর আপনজনেরা সবাই ঘিরে থাকবে। তাই ছোটোখাটো একটা অনুষ্ঠান। মেয়েটি আসবে। সঙ্গে তার বাবা মা, মামা মামি, পিসে পিসি আসবেন। 2-4 জন কাছের জনদের নিয়ে ঘরোয়া আয়োজন। তবে বাড়ির সবাইকে মাথা গুনতি ধরে অনেক লোক হয়ে গেছে। বৌমারা মিলে পাড়ার দ্রৌপদীর হেঁসেলে খাবারের অর্ডার দিয়েছে। নিজেরা আর রাধা বাড়ার ঝক্কি নেয়নি। নিভাননী শুনেছিলেন বটে, কিছুটা ওরা তৈরি করে আনবে আর ভাজাভুজিগুলো বাড়িতেই করবে। মিলি জুলি 2 বোন মিলে বছর কয়েক ধরে এই ব্যবসা চালাচ্ছে। পাড়ার অনেক বাড়িতে নিত্যদিনের খাবার জোগান দেয়। আহামরি না হলেও মোটামুটি ভালোই স্বাদ। সবচেয়ে বড় কথা হলো ওরা মাছ মাংস খুব টাটকা কেনে। নিভাননীর ঘরে বসেই দিন 7 আগে কথা হয়েছে। সব খুঁটিয়ে খুঁটিয়ে খবর নিয়েছেন তিনি। শেষমেশ ঠিক হয়েছে লুচি আলুর দম, ডিমের ডেভিল, কাতলা মাছের কোরমা, পাঁঠার মাংসের কষা আর সঙ্গে ঘি ভাত। মিষ্টি আলাদা কিনে আসবে। নিভাননী মনে করিয়ে দিয়েছে শুভ কাজ। অল্প করে হলেও পায়েস রান্না হবে বাড়িতে। সেজ বৌমা হাসি মুখে সে দায়িত্ব নিয়েছে। নিভাননী খুশিতে একেবারে ডগমগ। ধোপ করা শাড়ি পরিয়ে দিয়েছে আদুরি, আঁচলে চাবি বেঁধে পিঠে ফেলা, হাতায় সুতোর ফুলতোলা সাদা ব্লাউজ। বড় বৌমাকে ডেকেছিলেন ঘরে। আলমারি খুলিয়ে ভেলভেটের 2টো বাক্স বের করেছেন। কর্তার বিয়ের আংটিখানা তোলা আছে।
নাতিকে নিভাননী ডাকেন বড়বাবু বলে। তার জন্যে এই উপহার। আর নাতবউকে দেবেন পাথরে মুক্তোর কাজ করা কানের ঝুমকো, নিজের বিয়ের জিনিস। এক ফাঁকে আদুরি গরম ডেভিল একটা এনে খাইয়ে দিয়ে গেছে। না না করেও খেয়ে ফেললেন নিভাননী, ঠাসা মাংসের পুর দিয়ে। দিব্যি বানিয়েছে ওরা, বেশ লাগলো খেতে, ভারী ভালো সোয়াদ। ছেলে বৌমাদের শাসনে তার আর বৈধব্যের নিয়মকানুন মানা হয়নি। নাতি দুপুরে স্কুল থেকে ফিরলে দুজনে মিলে একসাথে খেতে বসতেন। পাতের সব খাবারে সে খুঁটিয়ে মিলিয়ে নিত। কর্তা চলে যাওয়ার পর দিন কতক মাছ মাংস ছেড়েছিলেন, কিন্তু ছেলে বৌমাদের প্রবল আপত্তি আর নাতির অভিমান তাকে সেসব মানতে দেয়নি। নিভাননী নিজেও মনে মনে বুঝেছিলেন অমন বাজবিচার শুরু করলে তার নিজের জীবনটাও খুব স্বাভাবিক ছন্দে থাকবে না। তার চেয়ে মানিয়ে নেওয়াই ভালো। অনেকগুলো বছর একসাথে থাকার পর কারুর চলে যাওয়াটা অপূরণীয় শূন্যতা তৈরি করে। কর্তাকে ছাড়া প্রথম প্রথম বড় একা লাগতো নিভাননীর। দুপুরে নাতিকে নিয়ে খাটে শুতেন, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে তার বাবা কাকার ছোটবেলার মজার গল্প শোনাতেন। ওই কিছুটা সময় তিনি নিজেও যেন ফিরতেন পুরনো দিনে। তখন তার মাথা ভরা কোকড়া চুল, হাতে পায়ে 10 মানুষের বল। সাত সকালে কর্তার আপিসের ভাত রেঁধে ছেলেকে নিয়ে ছুটতেন স্কুলে। দুপুরে ফিরে তাকে নাওয়ানো খাওয়ানো, বিকেলে পাড়ার পার্কে বেড়াতে নিয়ে যাওয়া। সময় গড়িয়েছে স্রোতের মতো। ভারী শখ ছিল একটা ফুটফুটে মেয়ের। তার বদলি কোলে এলো আরও 2 ছেলে। সবাই ক্রমে বড় হলো। বাড়িতে একে একে 3 বৌমা এলো। তারাও কিছুদিন পরে সাড়ম্বরে সবাইকে জানান দিয়ে বড় বৌমার কোলে চড়ে এলো হাত পা নাড়া, গাল ফুলো এক পুতুল। সেই পুতুল মাথায় লম্বা চুল হলো, চোখে উঠল চশমা। ক্লাস 6-এও মাঝরাতে কলঘরে যাওয়ার দরকার হলে ঠাম্মিকে ঘুম থেকে উঠে দালানের আলো জ্বালিয়ে দিতে হতো। নিভাননী আপন মনে ভাবেন সেই নাতিও আজ বিয়ের যোগ্যী। তার নিজের কত বয়স হয়ে গেল আর হিসেব থাকে না। সমবয়সী ননদ নন্দায় ছোট ভাই নয়নও চলে গেছে, অনেক দিন হয়ে গেল। দিদিরাও কেউ বেঁচে নেই। 5 ভাই বোনেদের মধ্যে এখন একেবারে একলাটি। নিজের হাতে তালু উল্টে পাল্টে দেখেন, তাঁর আয়ুরেখাটি এমনিতেই অনেকখানি লম্বা। ছোটবেলায় নাতিবাবু রঙের বাক্সের স্কেচ পেন দিয়ে সেই রেখা রঙিন করে আরও লম্বা করে দিয়ে জড়িয়ে ধরে বলতো, না, তুমি আরও অনেক অনেক দিন বেশি বাঁচবে। ততদিনে আমি নিশ্চয়ই তোমার মতো বড় হয়ে যাব। নিভাননী জানেন এইবারে সত্যি তার সময় হয়ে গেছে, শুধু চৌকাঠটুকু ডিঙানোর অপেক্ষা। জীবনের সবটুকু পরিপূর্ণ হয়ে গেছে প্রায়, আর কোনো আফসোস নেই। আজকে নাতিবাবুদের 4খানি হাত এক করে দিতে পারলেই তার ছুটি। ইদানিং দুপুরে আধো ঘুমে তন্দ্রা মতো এলে কত কিছু দেখেন নিভাননী, কাউকে বলেননি কোনো দিন। এমনকি খাটের পাশের একটা নিচু চৌকিতে শুয়ে থাকে আদরি, সেও টের পায়নি। ফ্রক পরা দিদিদের দেখেন, দালানের রোদে কাঁথার ওপর হাত পা ছুঁড়ে খেলা করে ছোট ভাই নয়ন। জেঠিমা কুর্নি পেতে নারকোল কুড়োচ্ছে। কলাপাতার উপরে সাদা ধবধবে ঝুড়ো বরফের স্তূপ যেন। ফ্রকে হাত মুছে জেঠিমার সামনে উবু হয়ে বসে লোভী হাত বাড়িয়ে দেয় সেজদি। ভরা ভাদ্র তখন। একতলা রান্নাঘরের ছাদে প্রতিবারের মতো কাকরোলের লতা ছেয়ে গেছে। রোজ রোজ ভাতে ভাজা চচ্চড়ি খেয়েও যেন শেষ হতে চায় না। পাতার গায়ে শয়ে শয়ে শুঁয়োপোকার রাজত্ব। তারা দেওয়াল বেয়ে নেমে আসে নিচে, তাদের জ্বালায় তিষ্ঠনো দায়। রবিবার দেখে দা কাটারি নিয়ে বুধনময়ী বেয়ে রান্নাঘরের ছাদে ওঠে।
বুড়ো বুড়ো কাকরোল শুদ্ধ গাছ কেটে সাফ করে লতা পাতার স্তূপ উঠোনের একধারে জড়ো হয়ে থাকে দিন কতক। অল্প রোদে শুকায়, তারপর বুধনি ঝুড়ি করে বাইরে নিয়ে ফেলে দেয় জঞ্জালের গাদায়। বাড়ির ছোটরা হাঁপ ছেড়ে বাঁচে। শুঁয়োপোকা হাতে পায়ে লাগলে খসখসে ডুমুর পাতার জায়গায় জায়গায় ঘষে ঘষে হাত পায়ের ছাল চামড়া উঠেছে সবার। নিভাননী বুঝতে পারেন না তিনি জেগে নাকি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। গল্পটি সংক্ষিপ্ত পাঠ করা হলো।